চট্টগ্রামে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দুদফা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সহ সর্বস্তরের মানুষের ঢল নামে। হত্যাকাণ্ডের পেছনে উগ্র হিন্দুত্ববাদ, আওয়ামী লীগ ও ভারতের ষড়যন্ত্রকে দায়ী করেন তারা। অবিলম্বে ইসকন নিষিদ্ধের দাবিও জানান তারা। এদিকে সিসিটিভি ফুটেজ দেখে হত্যায় জড়িত থাকার অভিযোগে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও আদালতে পুলিশের উপর হামলার অভিযোগে 21 জনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় অংশ নেন লাখ লাখ মানুষ। প্রথমে আদালত প্রাঙ্গণে ও পরে জমিয়াতুল ফালা মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জমিয়াতুল ফালা মসজিদ মাঠে দ্বিতীয় জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমও। চট্টগ্রাম মহানগরের জামায়াতের আমির শাহজাহান চৌধুরী দ্বিতীয় জানাজা পড়ান। নতুন বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে অগ্রসর হই, কিন্তু কৃষ্ণ বারবার কর্মসূচি দিয়ে আমাদের দেশকে, শান্তিপ্রিয় দেশকে অশান্তি করার চেষ্টা চালাচ্ছে। জানাজা শেষে সাইফুল হত্যাকাণ্ডে হিন্দুত্ববাদী ও উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে বলে মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। এজন্য আওয়ামী লীগ ও ভারতবর্ষের ষড়যন্ত্রকে দায়ী করেন তারা। এ সময় ইসকনকে নিষিদ্ধের দাবিও জানানো হয়। বিশেষ কোনো রাজনৈতিক দল না, এটা আওয়ামী লীগ। আপনাকে বলতে হবে এটা আওয়ামী লীগের ভারতে বসে এটা ষড়যন্ত্র। গতকাল সাইফুল ভাইকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ, এই উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে। সেজন্য সাইফুল ভাইকে যারা এভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি। তারা ইসকনের এই সকল অপকর্মকে মদত দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, লুকিয়ে রেখেছে। কিন্তু তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে, এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল, একইভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে, তাদের প্রতিহত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। পরে নগরী টাইগার পাসে সম্প্রীতি সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিভিন্ন শ্রেণী পেশার লাখ লাখ মানুষ এতে অংশ নেয়। সাধারণ মানুষ ইসকন নিষিদ্ধের দাবি জানান। ইসকন সংগঠনটিকে তাদেরকে এখন যে আমরা ছাড় দিই, তারা আমাদের দেশের মতো অরাজকতা সৃষ্টি করে হিন্দু মুসলিম দাঙ্গা বাজানোর মাধ্যমে অনেক ক্ষতি করবে আমাদের দেশে। এদিকে আদালত প্রাঙ্গণে জানাজার আগে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সংঘর্ষে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় আদালত বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। লাবিব হাসান, সময় সংবাদ। অনাগত সন্তানের মুখ দেখা হলো না বাবাকে খুঁজে ফিরছে 3 বছরের কন্যা সন্তান। চট্টগ্রামে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারে এখন শোকের মাতম। নৃশংস এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পরিবারের। অসহায় মানুষকে আইনি সহযোগিতা দিয়ে পাশে থাকবেন এমন স্বপ্ন থেকে আইন পেশাকে বেছে নেন চট্টগ্রাম লোহাগড়া সন্তান সাইফুল ইসলাম আলিফ। কিন্তু সে স্বপ্ন থেমে যায় মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষে। 3 বছর আগে বিয়ে করা সাইফুলের রয়েছে 3 বছরের এক মেয়ে সন্তান, সঙ্গে 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ইস্টার জাহান তারিন। অনাগত সন্তানের মুখ দেখে যেতে পারেনি তরুণ এই আইনজীবী। শোকে স্তব্ধ, দিশেহারা পুরো পরিবার। দোষীদের কঠোর শাস্তির দাবি স্বজনদের। তাকে একলা পাইছে, একলা পাওয়ার পরে তাকে নিয়ে যাওয়ার পরে পুরা পিছনে এখানে ক্রিজ দিয়ে কোপাইছে। আমরা এই আলিফ হত্যার আর সুষ্ঠু তদন্ত করে বিচার চাই। নিহত আলিফ আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে 2017 সালে LLB ও পরের বছর LLM পাশ করেন। স্বপ্ন ছিল বড় আইনজীবী হওয়ার। স্পষ্ট অবস্থান নিশ্চিত করছি, আমরা কখনো এই উগ্রবাদী কর্মকাণ্ড এবং সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করি না। 7 ভাই বোনের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ চতুর্থ। কয়েক মাস আগে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হয়েছিলেন সাইফুল ইসলাম আলিফ। ফেরদৌসী, সময় সংবাদ, চট্টগ্রাম।
এদিকে ইসকন নিষিদ্ধ চেয়ে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী। গণমাধ্যমের রিপোর্ট তুলে ধরে বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে আদেশ প্রার্থনা করেন এক আইনজীবী। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান আদালত। অ্যাটর্নি জেনারেল বলেন, যে কেউ কোনো অ্যাঙ্গেল থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলা করছে। ইসকন ও সাম্প্রতিক ইস্যুতে সরকারের পদক্ষেপ কালকের মধ্যে জানাতে বলেছেন হাইকোর্ট। ইসকনের ইস্যুটা এটা দুর্ভাগ্যজনক। যে আইনজীবী এটা এনেছেন তার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণ বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়েই হচ্ছে। এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন বিএনপি নেতারা। পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে ভারতের দেয়া বিবৃতির কঠোর সমালোচনা করেছেন তারা। সকালে শহীদ ডক্টর মিলন দিবসে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের তারা আরও বলেন, 90-এর গণ অভ্যুত্থান থেকে শিক্ষা না নেয়ার কারণেই 2024 সালে একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিলন সমাধি। সকাল থেকেই নানা শ্রেণী পেশার মানুষ জড়ো হন সেখানে, আসেন রাজনৈতিক ব্যক্তিরাও। 27 নভেম্বর 1990 সালে এরশাদ বিরোধী আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গুলিবিদ্ধ হন ডাক্তার শামসুল আলম মিলন, যা পরবর্তীতে এরশাদ সরকারের পতনকে নিশ্চিত করে। শ্রদ্ধা জানাতে এসে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, 90-এর অভ্যুত্থান ও 24-এর বিপ্লবী শিখিয়েছে স্বৈরাচারের পতন হবেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদেরকে সেটাই শিখিয়েছে, 52-এর ভাষা আন্দোলন আমাদেরকে এটাই শিখিয়েছে, মিলনের আত্মত্যাগ এটাই আমাদেরকে শিখিয়েছে। তো কাজে এগুলো নিপাত যাবেই। তবে আমি আশা করব যে আর নতুন করে কোনো স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়াবে না। এর আগে সকালে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতারাও। এ সময় তারা বলেন, 90-কে ভুলে যাওয়াতেই 5ই আগস্টের জন্ম হয়েছে। এছাড়াও চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনা প্রসঙ্গে তারা বলেন, অ্যাডভোকেট সাইফুল হত্যার সুষ্ঠু বিচার করতে হবে। পাশাপাশি এ বিষয়ে ভারতের বিবৃতির সমালোচনা করেন তারা। যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে, এটা দেখার বিষয় না এটা হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান, পাহাড়ের না জনগণের মানুষ, যে বা যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। অ্যাডভোকেট সাইফুলকে হত্যার সাথে যারা জড়িত তাদেরকে ডেফিনেটলি সাজার আওতায় আনতে হবে, সুস্থ এবং তদন্ত করতে হবে, বিচার করতে হবে। এ সময় ডাক্তার মিলনের মা সেলিনা আক্তার আক্ষেপ করে বলেন, ছেলের গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্ন এখনো স্বপ্নই রয়ে গেছে। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। সংস্কার কাজ ব্যাহত করতেই সহিংস পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে, এমন মন্তব্য করে সব অপচেষ্টা রুখতে সরকারকে শক্তি প্রয়োগের আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। বুধবার সকালে দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সংস্কার কাজ ব্যাহত করতেই সহিংস পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে উল্লেখ করে অপচেষ্টা রুখতে সরকারকে প্রাতিষ্ঠানিক শক্তি প্রয়োগের আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে এই ঘটনাগুলো প্রতিরোধ করার জন্য রাষ্ট্রের যতটুকু শক্তি আছে সেটাকে সর্বতোভাবে নিয়োগ করার জন্য। জাতীয় সার্বভৌমত্ব রক্ষার লড়াই আমাদের সামনে গণতন্ত্র রক্ষার লড়াই, আমাদের সামনে অভ্যুত্থানের সমস্ত অর্জনকে একটা বাস্তব এবং সাফল্যমণ্ডিত একটা পরিণতিতে নিয়ে যাওয়ার লড়াই। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র ও চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার পাশাপাশি অভ্যুত্থানকারী জনতাকে সজাগ থাকার আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও নাগরিক ঐক্যের নেতারা। সরকারকে প্রশ্নবিদ্ধ করবারও নানা অপতৎপরতা আমরা লক্ষ্য করি। সুতরাং আমরা চাইব যে এটা একদিকে যেমন প্রশাসনিকভাবে তাদেরকে আস্থায় নিয়ে আমাদের যে উত্তেজনাকর যে পরিস্থিতি এগুলোকে তারা সমাধান করবেন, আলাপ আলোচনা করে সংকটগুলোকে সমাধান করবেন। যারা যারা বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, যারা এই দেশে একটা
সত্যি সত্যি গণতন্ত্রের চর্চা করতে চান, গড়ে তুলতে চান, অব্যাহত রাখতে চান, তারা সবাই মিলে এই অপতৎপরতা রুখে দাঁড়ানো দরকার। ফ্যাসিস্টের দেশি বিদেশি অনুসারীরা দেশকে অস্থিতিশীল করতে তৎপর বলেও জানান বক্তারা। সতর্ক থাকার জন্য বলবো। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন হাইকোর্ট। দুদকের আইনজীবী বলেছেন, দুর্নীতির কোনো প্রমাণ মেলেনি সাক্ষ্য প্রমাণে। এদিকে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকেও খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন বিশেষ জজ আদালত। এছাড়াও কর ফাঁকি ও চাঁদাবাজির মামলায় খালাস দেয়া হয়েছে তারেক রহমানকে। 2018 সালের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ডের আদেশ দেন ঢাকার 5 নম্বর বিশেষ আদালত। রায়ে জেল ছাড়াও বেগম জিয়াকে জরিমানা করা হয় 10 লাখ টাকা। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন বিএনপি নেত্রী। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আপিল শুনানির উদ্যোগ নেয় তার আইনজীবীরা। বুধবার শুনানি শেষে বিএনপি নেত্রীর আপিল মঞ্জুর করেন উচ্চ আদালত। খালাস দেয়া হয় সব আসামিকে। দুদক আইনজীবীও বলছেন, ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির কোনো প্রমাণ মেলেনি সাক্ষ্য প্রমাণে। এই সম্বন্ধে কোনো এভিডেন্স নাই। এর অর্থই হল এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন। আদালত আমাদেরকে শুনেছেন আপিলটি। আমি লাইন বাই লাইন আমি এভিডেন্সগুলো পড়ে দেখেছি এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম, অর্থাৎ অ্যালাউ করলাম। বিচারিক আদালতে এই মামলার শুনানিতে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, সৃষ্টিকর্তার পরই বিচারকদের অবস্থান, তিনি যেন অবিচারের শিকার না হন। খালাসের পর সে কথাই স্মরণ করিয়ে দেন তার আইনজীবীরা। সর্বোচ্চ বিচারক মহান আল্লাহ তাআলা, তারপরে আপনারা যদি আজকে অবিচার করেন, আরেকদিন আপনারাও বিচারের মুখোমুখি হতে হবেন। সেই আর্জটা আল্লাহ শুনেছেন এবং তিনি আজকে ন্যায় বিচার পেলেন সমস্ত আসামির খালাস। এদিকে বড় পুকুরিয়া কয়লা খনির দুর্নীতির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালাস পেয়েছেন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, ডক্টর খন্দকার, মোশাররফ হোসেনও। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 3 এই আদেশ দেন। মিথ্যা, বানোয়াট, কনকক্টেড এবং প্রতিহিংসামূলক মামলা এবং এই গত 16 বছর এই মামলার ঘানি আমরা টেনেছি। নির্বাচনের কর্মসূচিকে তারা অতি দ্রুত সমাপ্ত করে এদেশে একটি নির্বাচনের রোডম্যাপ দেখ, আর নির্বাচনই একমাত্র এই সকল সংকট বর্তমানে যে আছে তার সমাধান করতে পারবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এক মামলায় রিমান্ড শেষে পরদিনই আরেক মামলায় 3 দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এছাড়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক এমপি সোলাইমান সেলিম ও আসম ফিরোজকেও রিমান্ড দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। আলাদা হত্যা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি সহ 16 জনকে। বাবা হাজী সেলিমের হাত ধরেই রাজনীতিতে সাবেক এমপি সোলাইমান সেলিম। সেই বাবার সঙ্গে হাজতখানা থেকে উঠলেন আদালতের এজলাসে। বুধবার সকালে লালবাগ থানার হত্যা মামলায় রিমান্ড শুনানি হয় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমের। আসামিদের 10 দিনের রিমান্ড আবেদন করলে ঘটনাস্থল তার নির্বাচনী এলাকা নয়। একই প্রসঙ্গে নিজে অসুস্থ উল্লেখ করে বিচারকের কাছে রিমান্ড বাতিলের আবেদন করেন কামরুল ইসলাম। উভয় পক্ষের শুনানি শেষে কামরুল ইসলামের 3 দিন এবং সোলাইমান সেলিমের লালবাগ ও চকবাজার থানার হত্যা মামলায় মোট 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। অ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষে সুনির্দিষ্ট কোনো অভিযোগ অভিযোগ করে নাই এবং তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। ওনার ক্যান্সারে আক্রান্ত হয়েছে, উনি সাধারণভাবে খাবার গ্রহণ করতে পারেন না এবং মারাত্মক অসুস্থতে উনি আক্রান্ত হয়েছেন। আমরা সেই বিবেচনায় আমরা রিমান্ড বাতিল চেয়েছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে উনি 3 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। একই আদালতে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় রিমান্ড শুনানি হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সংসদ সদস্য আসম ফিরোজের। এ সময় বিচারকের কাছে ফিরোজ দাবি করেন, মামলার বাদী নিজেই ঘটনার সঙ্গে ফিরোজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন। মামলার সংশ্লিষ্টতার বিষয় নিশ্চিতের ক্ষমতা একমাত্র তদন্ত কর্মকর্তার বলে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। শুনানি শেষে আনিসুল হককে 3 দিন ও ফিরোজকে 2 দিনের পুলিশি জিজ্ঞাসাবাদে পাঠানোর আদেশ দেওয়া হয়। সাবেক ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী আনিসুল হক
তাকে যাত্রাবাড়ি একটি থানা মামলায় বিজ্ঞ আদালতে 3 দিন রিমান্ড মঞ্জুর করা হয় এবং আরেকজন ফ্যাসিস্টের অন্যতম সহযোগী সাবেক সিপুই আসময় ফিরোজ তাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, সাবেক মন্ত্রী দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, আমির হোসেন আমু এবং হাজি সেলিম সহ মোট 16 জনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া মৌলভীবাজার শ্রীমঙ্গলে বিস্ফোরক আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুস শহীদকে 1 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। বকেয়া বেতনের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা ইপিজেড এর একটি কারখানার শ্রমিকরা অবরোধ করেছেন নবীনগর চন্দ্রা মহাসড়ক। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা তাদের। বেতনের দাবিতে সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো শ্রমিককে পুরাতন ইপিজেডে প্রবেশ করতে দেয়া হবে না বলে ঘোষণা দেয় তারা। শ্রমিকদের দাবি 4 মাস আগে বন্ধ হওয়া লেলি ফ্যাশন লিমিটেডের প্রায় 7,500 শ্রমিকের পাওনা পরিশোধ না করা পর্যন্ত কর্মসূচি চলবে। ইপিজেডের ভেতরে অন্য কারখানায় শ্রমিকদের প্রবেশ করতে দেয়নি আন্দোলনে থাকা শ্রমিকরা। শ্রমিকদের সমস্যা ও সংকট সমাধানে জীবনের ঝুঁকি নিতেও প্রস্তুত আছেন উল্লেখ করে শ্রমিক অসন্তোষ দূর করতে সময় চাইলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। রাজধানীর একটি হোটেলে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক কর্মশালায় তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে কাজ করছে সরকার, তবে সমস্যা সমাধানে কিছুটা সময় লাগবে। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান শ্রমিকদের যাতায়াত, শিক্ষা, স্বাস্থ্যসহ নানা সুবিধা দিয়ে থাকেন। চাকরির নিশ্চয়তাও পায় বলে সহসাই আন্দোলন হয় না। দেশের কারখানা মালিকদেরও সেই সুবিধা নিশ্চিত করতে হবে। 10 লাখ পোশাক শ্রমিক ভর্তুকি মূল্যে টিসিবির মাধ্যমে খাদ্যপণ্য পাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সচিবালয়ে তিনি বলেন, নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে। পণ্যের আমদানি মূল্য ও বিক্রয় মূল্যের ব্যবধানও কমছে। টিসিবির ওদের রেগুলার যে প্রোগ্রামটা আছে 1 কোটি ইসের মধ্যে, ওরা বলছে ওখান থেকে ওরা সংস্কার করতে পারে। আমরা বলছি এটা আপনারা করেন 1 কোটির ভেতরেই আসে, কারণ 1 কোটিতে সব আমরা ইসে করতে পারি। আমরা বলছি আপাতত আপনারা এটা করেন, পরে শুধু গার্মেন্টস না অন্য ইসে তখন হয়তো আমরা দেখবো। ওটা প্রাইস যেটা এখন তো অনেকটা স্বস্তি কিছুটা ফিরেছে। আমরা যেটা বলছি যে উৎপাদন খরচ, উৎপাদকরা যেটা পায় বা ইম্পোর্ট কস্ট আর ভোক্তার কাছে যে প্রাইসে আসে সেটা বিরাট গ্যাপ যেন না থাকে অযৌক্তিক। এখন কমছে ডেফিনেটলি, আপনারা দেখছেন না। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের ভিসার কাজে মার্কিন দূতাবাসে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। সরাসরি যাব তার কাছে। জ্যাভলিন, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মার্কিন দূতাবাসের ঠিক পাশে, কিন্তু এখানে আছি আমরা। এখানকার যে অ্যাম্বাসি রয়েছে, ইউএস অ্যাম্বাসির কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন, ঠিক ঘড়িতে 5 মিনিট হবে, 5 মিনিট আগে প্রবেশ করেছেন এখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি কিন্তু আমরা এখনো পর্যন্ত বিশ্বস্ত সূত্র যেগুলো রয়েছে দলীয়, সেই সূত্রগুলোর মারফতে জানতে পেরেছি মূলত দীর্ঘদিন থেকে সারা বাংলাদেশের মানুষেরই আসলে বা বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন সবারই কিন্তু এক ধরনের এ বিষয়ে নিয়ে মনোযোগ ছিল যে আসলে বিএনপি চেয়ারপারসনকে কবে চিকিৎসার জন্য বাইরে নেওয়া হবে, সেটির কিন্তু একটি ধাপ আমরা স্পষ্টভাবে আজকে দেখতে পাচ্ছি। যুক্তরাষ্ট্রে যাবার জন্য যে ভিসা প্রক্রিয়া সেটি সম্পন্ন করতেই কিন্তু তিনি আজকে এখানে এসেছেন। ঠিক 5 মিনিট আগে তার গাড়ি বহরে এখানে প্রবেশ করতে আমরা দেখেছি এবং একই সঙ্গে কিন্তু আমরা দেখেছি পুরো এলাকাতে কিন্তু একটা বাড়তি, এমনিতেই ইউএস অ্যাম্বাসির আশপাশে এটি থেকে সর্বোচ্চ নিরাপত্তার একটি জোরদার ব্যবস্থা সবসময়ই থাকে। এর পাশাপাশি আমরা দেখছি আসলে বেগম জিয়ার আশাকে কেন্দ্র করে এখানে আরও বাড়তি কিন্তু সেনা সদস্য, পুলিশ কিংবা আনসারের যারা আর্মড আনসার রয়েছে তাদেরকে কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে আমরা দেখছি। এবং এখানকার ভেতরে কিন্তু আমরা দেখছি যে তিনি প্রবেশ করেছেন এবং খুব দ্রুতই হয়তো বা তার কাজগুলো সম্পন্ন করে তিনি আবারও তার বাসভবনে ফিরবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে যুক্তরাষ্ট্রের পাশাপাশি জার্মানি বা যুক্তরাজ্য 3টি দেশেই কিন্তু আসলে যেই চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল তার মেডিকেল বোর্ড থেকে। এবং আমরা জানি যে চলতি বছর মে মাসে কিন্তু জন হপকিন্সের অর্থাৎ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের যেই বিখ্যাত একটি হসপিটাল, সেখান থেকে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক তারা এসেছিলেন এবং
এবং তার যে লিভার সিরোসিসের যে রোগটি রয়েছে সেটির চিকিৎসা কিন্তু তারা সে সময় করেছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি সেই জন হপকিন্সেই কিন্তু তার চিকিৎসার জন্য তাকে নেওয়া হবে মেরিল্যান্ডে, সে কারণেই যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়া হয়েছে এবং সেই ভিসা প্রক্রিয়ার জন্য তারা এখানে এসেছেন। এছাড়া জানিয়ে রাখি যে বেগম জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটি কিন্তু ধীরে ধীরে আমরা দীর্ঘদিন থেকে দেখছি তিনি আসলে অসুস্থ অবস্থায় রয়েছেন, বিভিন্ন ধরনের রোগ কিন্তু তার শরীরে বাসায় বেঁধেছে এবং আমরা যেটি জানতে পেরেছি খুব দ্রুতই তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা করবেন এবং এর মাঝখানে কিন্তু একটি যাত্রা বিরতি রয়েছে, যেহেতু অনেক বড় একটি যাত্রা, মাঝখানে তিনি লন্ডনে কিন্তু আগে যাত্রা বিরতি নেবেন, তারপরে সেখান থেকে তিনি জন হপকিন্সে যাবেন, এমনটাই আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত ইউএস অ্যাম্বাসির সামনে থেকে সবশেষ খবর। রাজধানীর বাড়িধারা থেকে জুম্মান সাদিক জাবলেন। কেমন আছে ধলেশ্বরী নদী? এবছর পানিতে দূষণের মাত্রাই বা কত? এ প্রশ্নের উত্তর জানতে পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন বিভাগে যোগাযোগ করেও মেলেনি কোনো তথ্য। জানানো হয় তথ্য নিতে গুনতে হবে ৮ থেকে ১৮,০০০ টাকা। বিশেষজ্ঞরা বলছেন বিশ্বায়নের এ যুগে তথ্য বিভ্রাট করে সহজ একটি বিষয়কে কঠিন করে তুলেছে অধিদপ্তর। ধলেশ্বরী নদী নিয়ে ধ্রুব ব্যানার্জির ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন নিজামুদ্দিন ও শেখ নাহিদ। আমরা একটা রিপোর্ট খুঁজছি, পরিবেশ অধিদপ্তরের এ দরজা থেকে ও দরজা। কিসের রিপোর্ট সেটা আগে বলা জরুরি। তার জন্য যেতে হবে সাভারের হেমায়েতপুরে। হরিণধরার এই গ্রামে একসময় ছিল জেলেদের তুমুল দাপট, তবে 2017-তে চামড়া শিল্প এখানে স্থানান্তরিত হওয়ার পর কমে গেছে সেই জৌলুস। দূষণে নিমজ্জিত ধলেশ্বরী থেকে কালীগঙ্গা। কমে যাবো না তখন আর এই মাছ খাওয়ার দোকান নাই, যেমন কেরোসিনের গন্ধ হইতেছে মাছটার তেনে, ওইটা ফাঁক করলে তরকারি শুধু ঢালাই গঙ্গা। এবছরে দূষণের পরিমাণ কত তা জানতেই শিল্পনগরীর দায়িত্বশীলদের কাছে ফোন দেই আমরা। পানির মান কত আছে এটা নিয়ে কোনো তথ্য কি আছে? না, এটা আমাদের কাছে নাই, এটা পরিবেশের কাছে আছে। 2024 সালের নদীর পানির সবশেষ মান জানতে এবার পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে চোখ সময় সংবাদের। তবে এখানেও সবই প্রায় পুরনো। অনেকক্ষণ খোঁজার পরেও ধলেশ্বরী নিয়ে কোনো তথ্য পেলাম না ওয়েবসাইটে, তাই এবার সশরীরে যেতে চাই পরিবেশ অধিদপ্তরে। অধিদপ্তরে গিয়ে আরেক গোলক ধাঁধায় আমরা। দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তাকে ফোন দিলে তিনি পাঠালেন অধিদপ্তরের গবেষণাগারে। বিভাগের প্রধান তখনও অনুপস্থিত। সেখান থেকে পাঠানো হলো সিনিয়র কেমিস্টের কাছে, তবে তিনিও পানির মান জানাতে সম্মত হলেন না। এবার আমাদের তারা পাঠালেন প্রাকৃতিক সম্পদ শাখায়। সেখানে যেতেই কর্মকর্তারা পড়লেন আকাশ থেকে, জানালেন এমন কোনো তথ্যই নেই তাদের কাছে। আবারও ঘুরে আমাদের গন্তব্য গবেষণাগার। সেখানে এবার হুকুম হলো অপেক্ষার। 4 ঘন্টা অপেক্ষার পর আমরা আবার গবেষণাগারে। ততক্ষণে এসেছেন গবেষণাগারের প্রধান। এবার আবার নতুন চমক, তার কাছেও আমাদের প্রশ্নের কোনো উত্তর নেই। তবে সংশ্লিষ্ট একজনকে ফোন দিয়ে জানালেন নদীর পানির মান সম্পর্কে তথ্য নিতে লাগবে 8 থেকে 18,000 টাকা। সকাল 10টা থেকে ঘুরে এখন ঘড়িতে সময় বিকেল 4টা। পুরো একদিন ঘুরেও ধলেশ্বরী নদীর পানির মান কেমন সেটা আমরা জানতে পারিনি। সরকারি নথি নিয়ে গোপনীয়তা থাকবেই, তবে একটি নদীর পানির মান কেমন আছে সেটা নিয়ে এতটা রাগঢাক কিসের? পুরাটাই তো জনগণের। তবে অধিদপ্তরের এই সাবেক কর্মকর্তার মত, জনগণের জন্য এসব তথ্য করে দেওয়া উচিত উন্মুক্ত। এই ডেটা সংগ্রহের লাভটা কি, আর এই সংগ্রহ করছেন কার টাকা দিয়ে, কার স্বার্থে এগুলি আপনারা জমা রাখবেন? এই তথ্য তো কোনো জাতীয় নিরাপত্তা জড়িত শঙ্কা তৈরি করবে এরকম কোনো তথ্য না। সনাতনী পদ্ধতি নয়, ওয়েবসাইটের মাধ্যমে মানুষের কাছে এসব তথ্য পৌঁছে দেয়া এখন সময়ের দাবি বলেও মত বিশেষজ্ঞের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে লোকসানে পুঁজি বাজারে তালিকাভুক্ত 9টি ব্যাংক। ব্যাংক খাতে বিনিয়োগ নিরাপদ মনে করলেও শেয়ার কিনে ক্ষতির মুখে পড়েছেন অনেকে।
পুঁজির যোগান দেয়া প্রতিষ্ঠান আইসিপির চেয়ারম্যান বলছেন, গত 1.5 দশকে ব্যাংক খাতের সীমাহীন দুর্নীতি এর প্রধান কারণ। আর নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, সুশাসনের অভাবই পুঁজিহীন করছে বিনিয়োগকারীদের। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। তারল্য সংকটে গ্রাহকরা যে কেবল নগদ উত্তোলনের ক্ষেত্রেই ভোগান্তির শিকার হচ্ছে তা নয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর শেয়ার কিনছেন যারা, অনেকদিন ধরেই লোকসানি হিসাবের চাপে ভালো নেই তারাও। চলতি বছরের জুলাই সেপ্টেম্বরের প্রতিবেদন বলছে, দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত 36টি ব্যাংকের মধ্যে লোকসানে পড়েছে 9টি ব্যাংক। বিশ্বজুড়ে ব্যাংকের শেয়ারের প্রতি আগ্রহ থাকলেও ঢাকার পুঁজিবাজারে অনেক ব্যাংকেরই শেয়ারের দর ফেস ভ্যালুর নিচে। এই যেমন খেলাপি ঋণে জর্জরিত ন্যাশনাল ব্যাংকের প্রতিটি শেয়ারের দাম জানুয়ারি মাসে 8 টাকার বেশি থাকলেও অক্টোবরে নেমেছে 5.5 টাকায়। এরা নিজেদের লোক দিয়া বোর্ড সাজাইছে, বোর্ড অফ ডাইরেক্টরস, আবার ফিকটিসাস কোম্পানি গঠন করছে পিছনে যায়। ওই বোর্ডের মাধ্যমে কায়দা করি ঋণ নিচ্ছে সমানে, যে ঋণ কখনো আর ফেরত আসে নাই। তো ডিপোজিটার্স মানি তারা যদি সাইনবোর্ড একটা টাঙ্গিয়ে বোর্ডটাকে ব্যবহার করে কোম্পানিগুলো ফেক ব্যবসার নামে টাকা পয়সা নিয়ে যায়, এটা তো হচ্ছে লুণ্ঠন চা আর কি। এদিকে লাভে থাকা শরিয়া ভিত্তিক এক্সিম ব্যাংকও গেল প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান দিয়েছে 3 টাকা 91 পয়সা। আর এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ইসলামী ইউনিয়ন, সোশ্যাল ইসলামী এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেরও লোকসানের ধারা অব্যাহত আছে। লোকসানের তালিকায় নতুন করে যোগ হয়েছে ব্যাংক এশিয়া এবং আল আরাফা ইসলামী ব্যাংক। আগে আমরা কখনো বলি নাই এটা ভালো ব্যাংক, ওটা খারাপ ব্যাংক। ব্যাংক ইজ ওকে, সেফ, এভরিওয়ান ফেল্ট সেফ উইথ দ্য ডিপোজিটস। এখন আর সেফ অনুভব করে না। খোদ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, খেলাপি ঋণ ও কারসাজিকারীরা যতদিন ধরাছোঁয়ার বাইরে থাকবে ততদিন অন্য কোনো উদ্যোগী স্বস্তি দিতে পারবে না বিনিয়োগকারীদের। আইনের শাসন যত বেশি পরিপালিত হবে, আমরা মনে করি তত বেশি বিভিন্ন প্রতিষ্ঠানে গভর্নেন্স অনেক বেশি এনশিওর হবে। আমরা মনে করি যে এর মাধ্যমে পুঁজিবাজারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন অনেক বেশি নিশ্চিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে এবং তার মাধ্যমে আগামীতে আমরা একটা স্বচ্ছ পুঁজিবাজার দেখতে পারব বলে আমাদের প্রত্যাশা। পুঁজিবাজারে ব্যাংক খাতকে চাঙ্গা করতে বিদেশি ব্যাংক তালিকাভুক্তর উপর জোর দিচ্ছেন বাজার সংশ্লিষ্টরা। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। ধর্মকে কেন্দ্র করে উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে বললেন মির্জা ফখরুল। ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকার আহ্বান রাজনীতিকদের। এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড় পুকুরিয়া দুর্নীতি মামলায় বেগম জিয়াকে খালাস দিলেন আদালত। কর ফাঁকি ও চাঁদাবাজির মামলায় তারেক রহমানকে অব্যাহতি। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।